সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরও দূরে, যুবকের সাথে তুমি যেও না কো আর। কী কথা তাহার সাথে? সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইনে ক্লাসে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের বাংলা বিভাগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আজকে আমরা যা পড়ব তা হলো ৩০-এর দশকের তথাকথিত গণবিচ্ছিন্ন কবি এবং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কবি জীবনানন্দ দাশ ও তার কাব্য নিয়ে। সাথে আছি আমি নুরুন নাহার, সহকারী অধ্যাপক, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। জীবনানন্দ দাশ আধুনিক কবি। রবীন্দ্র পরবর্তী যুগে অন্যতম প্রধান কবি হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছেন। বাংলা কাব্যে আধুনিক কবিদের পথিকৃৎ তিনি। তার পূর্বপুরুষ ছিলেন ঢাকা জেলার বিক্রমপুরের নিবাসী। তার জন্ম বরিশাল জেলা 17 ফেব্রুয়ারি 1899 সালে। ডাকনাম মিলো। পিতা সত্যানন্দ দাশ। সত্যানন্দ দাশ বরিশাল ব্রজমোহন স্কুলের শিক্ষক ছিলেন। বরিশাল ব্রাহ্ম সমাজের সম্পাদক ও ব্রাহ্ম সমাজের মুখপাত্র ব্রাহ্মবাদী পত্রিকার সম্পাদক। মাতা কুসুম কুমারী দাশ। কুসুম কুমারী দাশ ছিলেন গৃহিণী। তার উল্লেখযোগ্য কবিতা হল আদর্শ ছেলে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। কুসুম কুমারী দাশের আদর্শ ছেলের কবিতাটি এখনও আমাদের শিশু শ্রেণীতে পাঠ্য আছে বা ছোট ক্লাসগুলোতে পাঠ্য আছে। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনটি আমার কাছে মনে হয় তা হলো, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হতেই হবে এই যারপর। হ্যাঁ, মানুষই একমাত্র প্রাণী যাকে মানুষ হয়ে জন্ম নেবার পরেও মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হয়। তার ব্যবহার, আচার ব্যবহার, তার শিক্ষা সব কিছু থেকে কিন্তু মানুষ হিসেবে তৈরি করতে হয় তাকে নিজেকে। জীবনানন্দ দাশের শিক্ষা জীবন সম্পর্কে আমরা আমি যতটুকু জানি পেয়েছি তা হলো, তার শিক্ষা জীবন কিন্তু বরিশাল জেলাতেই শুরু হয়। 1908 খ্রিস্টাব্দে ব্রজমোহন স্কুলে মাত্র 8 বছর বয়সে তিনি 5ম শ্রেণীতে ভর্তি হন। তারপর 1915 সালে মেট্রিকুলেশন, 1917 সালে ইন্টারমিডিয়েট, 1919 সালে বিএ ডিগ্রি এবং 1921 সালে কলকাতায় ইংরেজিতে এমএ ডিগ্রি লাভ করেন তিনি। তার ব্যক্তিগত জীবন যতটুকু জানা যায় তা হলো 1930 খ্রিস্টাব্দের 9 মে ঢাকা ব্রাহ্ম সমাজ মন্দিরে রোহিণী কুমার গুপ্তের কন্যা লাবণ্য গুপ্তকে বিয়ে করেন। তার কন্যা মঞ্জুশ্রী দাস এবং পুত্র সম্মানানন্দ দাস। জীবনানন্দ দাশের কর্মজীবন ছিল বিশাল এবং ব্যাপক। তার কর্মজীবন খুব একটা সুখের ছিল না। অধ্যাপনার কাজে তার কর্মজীবনের সূচনা ও সমাপ্তি। এমএ পাশের পর কলকাতায় কলেজের বোর্ডিংয়ে থাকার প্রয়োজন হলে তিনি কিছু আইনও পড়াশোনা শুরু করেন। এ সময় তিনি 1922 খ্রিস্টাব্দে কলকাতার ব্রাহ্ম সমাজ পরিচালিত সিটি কলেজের টিউটর হিসেবে শিক্ষকতা শুরু করেন। 1928-এ সরস্বতী পুজো নিয়ে গোলযোগ শুরু হলে অন্যান্য কয়েকজন শিক্ষকের সঙ্গে তাকেও ছাঁটাই করে কলেজ কর্তৃপক্ষ। জীবনের শেষ ভাগে কিছুদিনের জন্য কলকাতার একটি দৈনিক পত্রিকা স্বরাজ্যের সাহিত্য বিভাগের সম্পাদকও ছিলেন তিনি। অধ্যাপনা করেছেন বাংলাদেশ ও ভারতের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে, যার মধ্যে আছে সিটি কলেজ কলকাতা, বাগেরহাট কলেজ খুলনা, রামজোশ কলেজ ডিগ্রি দিল্লি, ব্রজমোহন কলেজ বরিশাল ইত্যাদি। একটি চাকরির জন্য তিনি হন্যে হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। তার কর্মজীবন খুব একটা ভালো ছিল না, সুস্থির ছিল না। জীবিকার
সন্ধানে তিনি আজীবন কষ্ট করেছেন। শ্রী লাবণ্য দাস একটা স্কুলে চাকরি করে তার জীবনের কিছুটা অভাব পুষিয়ে দিয়েছেন, কিন্তু তাতেও তেমন একটা কিছু হয়নি। 1954 খ্রিস্টাব্দে যখন তার অকাল মৃত্যু হয়, তার আগে তিনি হাওড়া গার্লস কলেজে কর্মরত ছিলেন। যাই হোক, তার সাহিত্যকর্ম কিন্তু অনেক ব্যাপক এবং বিস্তৃত। সাহিত্যকর্ম তার শুরু হয় তার মা কুসুম কুমারী দেবীর হাত ধরেই। কুসুম কুমারী দেবীর অনুপ্রেরণাতেই কিন্তু তিনি লিখতে শুরু করেন। তার প্রথম কবিতা বর্ষা আবাহন, যা 1919 সালে তিনি লিখেন, সেটি ব্রাহ্মবাদী পত্রিকায় 1923 বৈশাখী সংখ্যায় প্রকাশিত হয়। তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হয় 1927 খ্রিস্টাব্দে। ঝরা পালক এই কাব্যগ্রন্থটি তার স্বকীয়তা তেমন একটা ফুটে ওঠেনি। তার এই কাব্যগ্রন্থে অন্যান্য কবিদের প্রভাব লক্ষ্য করা যায়। তারপরে তার দ্বিতীয় কাব্যগ্রন্থটি অনেক কাল পরে, অনেক দীর্ঘ বিরতির পর প্রকাশিত হয় 1936-এ। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। ধূসর পাণ্ডুলিপিতে কিন্তু তিনি নিজের স্বকীয়তা সম্পূর্ণভাবে ফিরে আসে। কবির মনোজগতে যেরকম পরিবর্তন হয় ধূসর পাণ্ডুলিপিতে, সেরকমভাবে নিজের রচনা কৌশলেও কিন্তু পরিপক্কতা চলে আসে। তৃতীয় কাব্যগ্রন্থ বনলতা সেন প্রকাশিত হয় 1942-এ। তারপরে তৃতীয় কাব্যগ্রন্থ প্রকাশ হয় বনলতা সেন কাব্যগ্রন্থের পর। পরবর্তী কাব্যগ্রন্থ মহাপৃথিবী প্রকাশিত হয় 1944-এ। তারপরে 7টি তারার তিমির প্রকাশিত হয় 1948-এ। তার রূপসী বাংলা কাব্যগ্রন্থ এবং বেলা ও বেলা কালবেলা এই কাব্যগ্রন্থ দুটি প্রকাশিত হয় তার মৃত্যুর পর। তার রচনা তিনি নিজেই করা সমালোচক ছিলেন। তিনি 850-টির বেশি কবিতা লিখলেও প্রকাশ করেছিলেন মাত্র 262টি কবিতা। বনলতা সেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলেও তিনি সেটি প্রকাশ করেননি। তার উল্লেখযোগ্য কবিতা হলো বনলতা সেন। 1942 সালে এডগার অ্যালান পো রচিত হেলেন কবিতা অবলম্বনে কবিতাটি রচনা করেন। তাছাড়াও আরও অনেক কবিতা রয়েছে, তবে বনলতা সেন কবিতার 2-4টি লাইন না বললেই নয়। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র হতে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তাছাড়াও তার উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে আবার আসিব ফিরে, অবসরের গান, আকাশ নীলা, হাই চিল, বাংলার তীরে ইত্যাদি। কবিতা ছাড়াও তিনি কিছু উপন্যাস ও প্রবন্ধও লিখেছিলেন। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে 2টি মাল্যবান, যা 1973 সালে প্রকাশিত হয়, সতীর্থ 1977 সালে প্রকাশিত হয়। প্রবন্ধ কবিতার কথা কেন লিখি। কবি জীবনানন্দ দাশকে বেশ কিছু উপাধিতে অভূষিত করা হয়েছিল। জীবনানন্দ দাশ মূলত প্রকৃতির কবি। এছাড়াও তাকে আরও যে সকল বিশেষণে বিশেষায়িত করা হয়েছে তা হলো রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, ধূসরতার কবি, তিমির হননের কবি। বাংলা ভাষায় তাকে শুদ্ধতম কবিও বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে চিত্ররূপময়তারও কবি বলেছেন। বুদ্ধদেব বসু তাকে প্রকৃতির কবি বলে আখ্যায়িত দিয়েছেন। তার এই উপাধিগুলো মনে রাখার কিন্তু একটা সহজ বুদ্ধি রয়ে গেছে, তা হলো রুনি পরে ধুতি। রুতে রূপসী বাংলার কবি, নিতে নির্জনতার কবি, পরে প্রকৃতির কবি, ধুতে ধূসরতার কবি এবং তিতে তিমির হননের কবি।
1954 সালের 14 অক্টোবর ট্রাম দুর্ঘটনায় আহত হন জীবনানন্দ দাশ এবং 22 অক্টোবর তিনি মারা যান। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলোর মধ্যে আমাদের পাঠ্য হল জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থটি। রূপসী বাংলা কাব্যগ্রন্থটি তার মৃত্যুর পর প্রকাশিত হয়। তিনি কাব্যগ্রন্থটি তার জীবদ্দশায় প্রকাশ করেননি, তবে তিনি এর নাম দিয়েছিলেন বাংলা তন্তু নীলিমা, যা তার মৃত্যুর পর আবিষ্কৃত হয় এবং নাম দেওয়া হয় রূপসী বাংলা। এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের কিছু প্রেক্ষাপট রয়েছে, অর্থাৎ জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলো কাব্য লেখার যে সময়কাল সেটার একটা প্রেক্ষাপট রয়েছে। সেই প্রেক্ষাপট যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে জীবনানন্দ দাশ কাব্য লেখা শুরু করেন 1919 সাল থেকে এবং তার প্রথম ঝরা পালক তাও রচিত হয় 1925 কিংবা ধূসর পাণ্ডুলিপি 1925 এবং 27-এর মধ্যে রচিত হয়। পরবর্তীতে সব তার পাণ্ডুলিপিগুলো পাওয়া যায় এবং আস্তে আস্তে রচিত হয়। সেই সময় যদি আমরা একটু আগে থেকে শুরু করি তাহলে দেখি 1914 সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যে অবস্থা, তখন থেকেই কিন্তু তার মূলত কবি প্রতিভা বিকশিত হতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতবাসীর খুব একটা খারাপ হয়নি, প্রায় 14 লক্ষ ভারতবাসী তখন চাকরি পায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ উপলক্ষে অনেক কলকারখানা ভারতে স্থাপিত হয়। কিন্তু যখন 1919 সালে ভার্সাই চুক্তির মাধ্যমে যখন এটা বন্ধ হয়ে যায় কিংবা যুদ্ধ 18 সালে বন্ধ হলো, 1919 সাল থেকেই ভারতের উপর নেমে আসে একটা ব্যাপক পরিবর্তন। সেখানে অনেক যুবক চাকরিচ্যুত হয়। যে সমস্ত কলকারখানা স্থাপন করা হয় যুদ্ধের প্রয়োজনে, সে সমস্ত কলকারখানাগুলো কিন্তু তখন বন্ধ হয়ে যায়। ফলে শুরু হয় চরম দারিদ্রতা এবং বেকারত্ব। চরম দারিদ্রতা, বেকারত্ব, হতাশা, এর মাঝখানে আবার একটা বিশাল যে ধাক্কাটা আসে সেটা হলো ব্রিটেন কিন্তু সরাসরি যুদ্ধের সঙ্গে যুক্ত ছিল এবং ব্রিটেন ভারত থেকে একটা বড় অঙ্কের পরিমাণ টাকা নিয়ে যায়। ফলে শুরু হয় মুদ্রাস্ফীতি, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, সামাজিক অবক্ষয় চূড়ান্ত লাভ করে তখন। এছাড়াও ভেতরকার রাজনীতি যেটা শুরু হয়, গান্ধীজির হাত ধরে শুরু হয় অসহযোগ আন্দোলন সহ অন্যান্য আন্দোলন। এছাড়াও ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় এবং স্বাধীনতার পূর্বে শুরু হয় দেশ বিভাগ। এই সমস্ত কিছু, এই হতাশা, এই যে রক্তাক্ত যন্ত্রণা, সব কিছুই কিন্তু আমরা দেখি কবির কবিতায় ফুটে উঠেছে। জীবনানন্দ দাশের কবিতায় কিন্তু এই হতাশাটা ব্যাপকভাবে ছিল এবং আমরা তৎকালীন সময়ে শুধু জীবনানন্দ দাশ নয়, তৎকালীন সময়ে অনেক কবির কবিতাতে কিন্তু এই হতাশাগুলো দেখতে পাই। আমাদের যে রূপসী বাংলা কবিতাটি পাঠ্য রয়েছে সেখানেও কিন্তু আমরা এই হতাশা, মৃত্যু ভাবনা, জীবন ভাবনা, দেশপ্রেম এগুলো দেখতে পাই। তাহলে আমরা আসো দেখি রূপসী বাংলা কবিতাগুলোতে কি আছে। রূপসী বাংলা কবিতাটি কাব্যগ্রন্থটি তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছে। এই কাব্যগ্রন্থের কবিতার সংখ্যা হলো 61টি। এটি 1932 থেকে 1934-এর মধ্যবর্তী সময়ে রচিত। রূপসী বাংলা কাব্যের যে বিষয়বস্তু, কাব্যগ্রন্থের যে বিষয়বস্তু তা হলো স্বদেশপ্রীতি বা দেশপ্রেম, তারপরে নিসর্গ প্রকৃতি, মৃত্যু চেতনা, জীবন চেতনা, সময় চেতনা এবং এখানে পুরাণ নিয়েও ভাবনা চলে এসেছে পরাবাস্তববাদ, ইতিহাস চেতনা। কোনো ভূখণ্ডের ঐতিহ্য, ইতিহাস কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, শুধু রয়ে যায় তার প্রকৃতির আবহমান রূপ। রূপসী বাংলা কাব্যে বাংলার চিরায়ত রূপ, সৌন্দর্য ফুটে উঠেছে। তাছাড়া তার লোকঐতিহ্য প্রতীকী রূপচিত্রে দ্যুতিময়তা লাভ করেছে। এ কাব্যে কবির বিষয় চেতনা, দেশপ্রেম, প্রকৃতিপ্রেম, ভাষা ও শব্দ ব্যবহারে স্বাতন্ত্র্য রূপ লাভ করেছে। কবির মানবতাবোধ ও জ্ঞানের গভীরতায় বাংলার প্রকৃতি ও জীবন যে স্মরণীয় উপলব্ধিতে চিত্রায়িত হয়েছে তা শিল্পমৈত্রী রূপসী বাংলা কাব্য।
জীবনানন্দ দাশ প্রকৃতির কবি। তিনি তার কাব্যগ্রন্থে দৃশ্যমান সত্যের রেখা ধরে জীবন, সমাজ, সময়, প্রকৃতি, সভ্যতা ও বিবর্তনের জটিল আবর্তকে তার কাব্যে স্থান দিয়েছেন। তার এই কবিতাগুলোতে দৃশ্যমান বস্তু নয়, বরং বস্তুর আড়ালে এক গভীর প্রাণচঞ্চলতার সংকেত তিনি প্রত্যক্ষ করেছেন। তিনি এই কবিতাগুলোতে ফুটিয়ে তুলেছেন মানুষের জীবনের হতাশা, বিবর্ণতা, ঋণ, সফলতা, বিপর্যয় ইত্যাদিকে অতিক্রম করে শাশ্বতের প্রতি আকুলতা প্রবলভাবে প্রকাশ পেয়েছে তার কবিতায়। তার বাংলা মুখ কবিতায় আমরা দেখি, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বথের করিয়াছে চুপ। ফণিমনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকরে ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ। দেখি আমরা এখানে কবি নিবিড়ভাবে প্রকৃতি ও যন্ত্রযুগের উপকরণসমূহকে তার চেতনার আধার হিসেবে ব্যবহার করেছেন। কবির কাব্যে মাটি, গাছপালা, নক্ষত্র, আকাশ, প্রাণী, রাজপথ এরকম অনেক উপকরণের সংমিশ্রণ ঘটেছে। দেখো, আমরা লক্ষ্য করলে দেখি যে জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যে প্রকৃত নিসর্গপ্রীতিরও পরিচয় পাওয়া যায়। সবুজ বৃষ্টিত বাংলাকে চিরায়ত রূপমাধুরী কবির চিত্তকে ভাবুক ও প্রকৃতিমুখী করেছে। রূপসী বাংলা সে অন্তরাবেগ জারিত অনন্য কাব্য প্রতিমা। রূপসী বাংলা কাব্যের যুগে রূপসী বাংলার যুগে বাংলার যে সুন্দর প্রাকৃতিক চিত্রলেখা ছিল, তার সঙ্গে কিন্তু দেখা এসে মিশেছে রূপকথা এবং ইতিহাস। যেমন ধরো, আমরা একটু আগে যে কবিতাটা পড়লাম চাঁদ চম্পা, তাছাড়াও কবিতাটাতে আরও আছে যে এখানে খুব সুন্দরভাবে বেহুলা লক্ষিন্দরের কথা এখানে আছে। বেহুলা একদিন গাঙ্গরের জলে ভেলা ভাসিয়ে, এরকম কথাও কিন্তু আমরা দেখি। সেখানেও কিন্তু আমাদের রূপকথা বা ইতিহাসের কথাগুলো ফুটে ওঠে। কবির কবি ভাবনা ও জীবন চেতনার প্রতিফলনও কিন্তু এই রূপসী বাংলা কাব্যগ্রন্থে লক্ষ্য করা যায়। কবি রূপসী বাংলা কাব্যে মূল অনুসর্গের নিসর্গপ্রেম ও সময় চেতনার সম্পর্কে ডক্টর অমলেন্দু বসু কিন্তু একটা মতামত দিয়েছেন। আমরা সেটা যদি দেখি তাহলে ইনি বলেছেন যে রূপসী বাংলার সঙ্গে তুলনায় কবিতার সমাহার আমাদের ভাষায় আরও আছে বলে মনে হয় না। দেখো কত সুন্দরভাবে উনি বলেছেন, সব বাঙালি কবি বাংলাদেশকে ভালোবাসেন বাংলার ঐতিহ্য, তাদের মন প্রাণ ভরপুর। কিন্তু বাংলার ঐতিহ্য ও বাংলার নিসর্গ শোভা সম্বন্ধে সদা প্রদত্ত চেতনা যেন জীবনানন্দ দাশের প্রতি প্রদীপ্ত রক্তকণিকায় মিশেছিল। বাংলা মৃত্তিকা, শ্যামল বনরাজি, নদী প্রান্তর, আকাশ ও মানবিক আয়োজন সবই তার চৈতন্যের নিরন্তর মমতার প্রলেপ বলিয়েছিল। তার কবিতায় কিন্তু আমরা সেটার ছাপ পাই। তিনি বাংলাকে এত বেশি ভালোবেসেছেন যে এতভাবে তিনি বাংলাকে প্রকাশ করেছেন যে তার কবিতাতে আমরা দেখি, তোমার যেখানে স্বাদ চলে যাও, আমি এই বাংলার পাড়ে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ছড়িতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে ধবল রুমের নিচে তার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নিচে চলে। একবার দুইবার, তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে। রূপসী বাংলা কবিতাগুলোতে বাংলার প্রকৃতি এবং জীবন এই কাব্যে একাত্মতা হয়ে প্রকাশ হয়েছে। এই কাব্যে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, পুকুরের মাছ, রূপসার ঘোলা জল, কাঁঠাল, বট, অশ্বত্থের পাতা, কিশোরীর ভেজা হাত, হলুদ শাড়ি প্রভৃতি অনুষঙ্গ এক স্পর্শ গন্ধময় চিত্রময় জগৎকে তুলে ধরেছে। তাছাড়া আমরা যে কবিতাগুলো দেখলাম
সেখানে যদি তোমরা দেখো, সেখানে অসংখ্য ফুল এবং ফলের কথা, গাছের কথা বলা হয়েছে। সেগুলো কিন্তু বাইরের কোনো বিদেশি কোনো গাছ নয়, আমাদেরই একান্ত কাছের, একান্ত স্বজনের মতো। কবির কাব্যে আম, অশথ, তেঁতুল ইত্যাদি গাছের কথা বলা হয়েছে। ফুলের মধ্যে দেখো বলা হয়েছে শেফালি, বেলকুড়ি, সজিনা, ভেরেন্ডা, পদ্ম ইত্যাদি। সামান্য কলমি লতা, হেলেঞ্চা, কলমির ফুল সেটাও কিন্তু তিনি ভুলেননি। পাখিদের কথাও তিনি বলেছেন, শালিক, দোয়েল, শ্যামা, ঘুঘু, বউ কথা কও, খঞ্জনা ইত্যাদি পাখি। ছোটোখাটো যে পোকাগুলো আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, যেমন কাঁচপোকা, শ্যামা পোকা, গোবরে পোকা, ফড়িং এবং ঝিঝির শব্দের কথাও কিন্তু তিনি বলেছেন অত্যন্ত সুন্দর এবং স্পষ্ট ভাষায়। সব কিছু যেন আমাদের একান্তই নিজস্ব। রূপসী বাংলা কবিতাগুলোতে পুরাণের প্রভাবও লক্ষ্য করা যায়। তার কবিতাগুলোতে রয়েছে লোকগাথা, রূপকথা, কীর্তন। সেখানে স্পষ্ট হয়ে উঠে এসেছে প্রজাপতি, দক্ষ, নচিকেতা, উমা ইত্যাদি চরিত্রগুলো। এছাড়াও সবচেয়ে বড় আরেকটা যে জিনিস আমরা আগেও অনেকগুলো কবিতাতে দেখেছি, তাছাড়াও তোমরা বারবার পড়েছো, সেটা হলো দেশপ্রেম। দেশপ্রেমের অনন্য উদাহরণ হিসেবে আমরা রূপসী বাংলা কবিতার কাব্যগ্রন্থের একটি কবিতা সম্পর্কে না বললেই নয়, সেটা হলো আবার আসিব ফিরে। কবিতাটি: আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে, কুয়াশায় বুক ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারই সবুজ করুণ ডাঙায়। কবি কবিতাটির মাধ্যমে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে তার দেশপ্রেম কতটা গভীর। কবি রূপ ছেড়ে কোথাও যেতে চান না। দারুচিনি দ্বীপ, পরীর ঘুম ইত্যাদি তার মনে প্রভাব ফেলে না। কবি হৃদয়ের মমতা ভেড়া মধুকুপি ঘাস, হিজলের বন আর কলমের গন্ধে পড়া জলে থাকা খৈরঙা হাঁসের মতো বিচরণ করতে চান। রূপসী বাংলা কাব্যগ্রন্থটিতে তার জীবন ভাবনা এবং মৃত্যু ভাবনা প্রখরভাবে প্রকাশিত হয়েছে। রূপসী বাংলা কাব্যে সেই দিন এই মাঠ কবিতাটিতে আমরা পাঠ করলে দেখি তিনি সুন্দর করে বলেছেন বা স্পষ্ট করে বলেছেন, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম ধন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ এই তৎকালীন সময়ের যে হতাশাপূর্ণ জীবন, তারও কিন্তু স্পষ্ট ছাপ পাই আমরা এই কবিতাগুলোর মধ্যে। সুতরাং তোমরা দেখো, আমরা দেখি রূপসী বাংলা কবিতাগুলোতে মৃত্যু ভাবনা, জীবন ভাবনা, দেশপ্রেম, বা স্বদেশপ্রীতি যাই বলো না কেন, ইতিহাস চেতনা, পুরাণ নিয়ে ভাবনা, এই সমস্ত কিছুই কিন্তু এখানে ফুটে উঠেছে। রূপসী বাংলা কাব্যে বাংলার প্রকৃত বাঙালি হৃদয়ের আবেগ আর জীবনাচরণ কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে। রূপসী বাংলা একান্ত বাঙালি, সে জীবনে বারবার হতাশা, মৃত্যু চেতনার মধ্য দিয়েও নতুন প্রাণের সঞ্চার হয়েছে। বাঙালি হৃদয়ের গভীর অন্তরতর আকুতিকে কবি এই কবিতা গ্রন্থে, কাব্যগ্রন্থে ফুটিয়ে তুলেছেন। এখানেই কবি জীবনের সার্থকতা। আসলে এই স্বল্প সময়ে তাকে নিয়ে যাই বলা হোক না কেন, তার রচনাবলী নিয়ে যাই বলা হোক না কেন, তা সবই কম বলা হবে। তিনি অমলিন, তাই তো তিনি বাঙালি জাতির হৃদয়ে থাকবেন হাজার হাজার বছর ধরে। জীবনানন্দ দাশ সম্পর্কিত যে আজকে আমরা যতটুকু পড়লাম, তা নিয়ে আমার ইচ্ছা আছে আরও একটি ক্লাস নেওয়ার জন্য। পরবর্তীতে আরও ব্যাপক এবং বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমরা যা পড়লাম সেটা যদি আমরা সার ধরি, তাহলে আমরা আজকে যা পড়লাম তা হলো জীবনানন্দ দাশ সম্পর্কিত বিভিন্ন তথ্য, যেমন তার শিক্ষা জীবন, কর্মজীবন, ব্যক্তিগত জীবন, তার রচিত বিভিন্ন কাব্যগ্রন্থ, প্রবন্ধ, উপন্যাস, এছাড়াও
রূপসী বাংলা কাব্যের যে বিষয়বস্তুটা সেটা আমরা সে সম্পর্কিত আমরা কিছু জানলাম, যেমন তার মৃত্যু চেতনা, জীবন ভাবনা, দেশপ্রেম, হ্যাঁ, সময় চেতনা ইত্যাদি সম্পর্কে আমরা কিছু জানলাম। পরবর্তীতে আমরা আরও ব্যাপকভাবে বিস্তারিত জানব পরবর্তী কোনো একটি ক্লাসে। সেই পর্যন্তই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই শুভকামনায় ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।